ধূমপান করলে কবি হয় কিনা জানি না, তবে ক্যান্সার হয়। গান গাইতে গেলে তুমি আমার স্টিরিও মাইক, সীমান্ত বাঁচাতে গেলে তুমি আমার সার্জিক্যাল স্ট্রাইক। এমন কালজয়ী পংক্তি তার লেখায় নেমে আসে খুব সহজেই। তার কলমের আঁচড়ে তৈরি হয় মায়াবী কবিতার রাজ্যপাট। শহরের কোলাহলের ভেতরেই এক নিভৃত নিকেতনে নিজের কবিতা প্রেমে মগ্ন থাকেন ফেসবুকের জনপ্রিয় কবি অসংলগ্ন বাণীব্রত। কবিতা আসলে আমার প্রেমিকা, কবিতা আমার বেঁচে থাকার রসদ, আমার বিয়েবাড়ির বিরিয়ানি, আমার অম্বলের জেলুসিল। কবিতা ছাড়া আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না। ছোটবেলা থেকেই কবিতার স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন বাণীব্রতবাবু। যে বয়সে অন্যান্য শিশুরা খেলনা তুলে নেয়, সেই বয়সেই তিনি তুলে নিয়েছিলেন কলম। সেটা বোধহয় তখন ক্লাস 4, অঙ্কের ক্লাস চলছিল। আর আমি তাকিয়েছিলাম, হঠাৎ কী যে মনে হলো, খাতার পেছনের পাতাটা উল্টে লিখে ফেললাম, অঙ্কের মাস্টার তুই ডেকো মর না শালা বিড়ি খেকো। আর লিখে কি একটা আশ্চর্য তৃপ্তি এলো, কি বলবো, মানে এটা বোঝাতে পারবো না আমি। আসলে শিক্ষা ব্যবস্থার অসারতার বিরুদ্ধে সেদিন আমি আমার মতো করে একটা প্রতিবাদ লিখে ফেলেছিলাম। কিন্তু পরে অবশ্য সেটার জন্য আমার গার্জেন কলও হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেদিন আমি বুঝে গেছিলাম যে কবিতাই আমার ভবিষ্যৎ। কাব্য রচনায় বিরল প্রতিভার স্বাক্ষর রাখলেও সাফল্য কিন্তু সহজে ধরা দেয়নি বাণীব্রতবাবুর কাছে। পদে পদে অনেক চড়াই উতরাই অতিক্রম করতে হয়েছে তাকে। অজস্র কবিতা লিখে চলেছি সেই সময় থেকে, কিন্তু একটা ব্যাপার বুঝলাম, আমার চারপাশে কবিতা সমজদার কিন্তু সেরকম নেই। মানে আমার পাড়ার বন্ধু বান্ধব, পাড়ার লোক, আমার বাবা মা, কেউ আমার কথাই বলতো না আমার সাথে। এমনকি আমার 5 মাসের যে ভাইপোটা, সেও কিনা আমার কবিতার খাতা হাতে দেখলে কেঁদে উঠতো। কিন্তু না, আমি দমিনি, আমি থামিনি। আমি রীতিমতো দিনের পর দিন, রাতের পর রাত আমার কবিতা লেখাটা কিন্তু চালিয়ে গেছি, এবং আস্তে আস্তে আমার পাঠক সংখ্যাও কিন্তু বেড়েছে। প্রত্যেক কবিরই স্বপ্ন থাকে ছাপার অক্ষরে নিজের লেখা দেখবার। সেই স্বপ্ন সফল হতেও বেশি দেরি হয়নি কাব্যাকাশের এই নক্ষত্রের। তারপর কিন্তু আমার কবিতা অনেক পত্রপত্রিকায় আমি পাঠিয়েছি, এমনকি আমার কবিতা আমি লিপলেটে ছাপিয়েও অনেক লোকের হাতে ধরিয়ে দিয়েছি, তারা পড়েছেন এবং চলেও গেছেন। কিন্তু এই নৈরাজ্যে কবিতার কদর দেওয়ার সেরকম কিন্তু খুব বেশি লোক নেই, যে কারণে আমি চা অমলেট খাইয়ে কিছু সম্পাদককে ধরে কবিতার বইও ছাপিয়েছিলাম, কিন্তু কেউ পড়েনি, কেন জানি না। সেই কবিতার বইগুলো চলেনি, পাঠকের কাছে পৌঁছাতে পারেনি, কেউ বোঝে না, কবিতাটা কেউ বুঝলো না। এর পরেই ঘটল বাণীব্রতবাবুর চমকদার উত্থান। আন্তর্জালিক সোশ্যাল নেটওয়ার্কে তিনি হয়ে উঠলেন সুপরিচিত। হ্যাঁ, তারপরে এলো ফেসবুক। একটা মজার ব্যাপার হলো, যাই লিখি না কেন এখানে ছাপার অক্ষরেই কিন্তু আসে এবং টাকাও লাগে না। তো আমি কিন্তু আমার লেখা চালিয়ে যেতে থাকলাম। সপ্তাহে 160-70 খানা কবিতা লিখেই ফেলতাম। এখন সংখ্যাটা একটু বেড়েছে। আর আমি কিন্তু লাইক কমেন্টের জন্য একদমই লিখি না। আমি চাই বাংলা সাহিত্য যাতে একটা ভালো কবিকে পায়, সেটুকুনি আমার ইচ্ছে। ফেসবুকে কিভাবে বিখ্যাত কবি হতে হয় সেই গোপন কথাও অকপটে আমাদের সঙ্গে শেয়ার করলেন সরল মনা এই কবি। প্রথমেই আমি আমার নামটা ফেসবুকে পাল্টে ফেললাম। মানে আমার আসল নাম হচ্ছে হারাধন দে। না না, ওটা বিপ যাবে না। হারাধন, আমার আসল নাম হারাধন দে। হ্যাঁ, আর তারপরে আমি পরপর কবিতাগুলো যে পোস্ট করতে থাকলাম, শুধু সেটা করলাম না, আমার কিন্তু প্রোফাইলটার নাম যেটা আমি রেখেছি সেটা হচ্ছে অসংলগ্ন বাণীব্রত, এবং রবীন্দ্রনাথের একটা নিজের হাতে আঁকা ছবির ফটোগ্রাফ আমি আমার প্রোফাইল পিকচারে ডিপি রেখেছি। আর প্রথমে লোকজন পড়তো না কবিতা, সেই সমস্তগুলো ইগনোর করতো, যেরকম আগেও করে এসেছিলো। কিন্তু তারপরে আস্তে আস্তে স্বীকৃতি পেতে শুরু করলাম। এখন আমার পোস্টে প্রায় 15 থেকে 20 জন লাইকও করে। ফেসবুকের সাহিত্যবোদ্ধা মানুষজনও
আজ বাণীব্রতবাবুর প্রশংসায় পঞ্চমুখ। আরে দাদা কি বলবো বলুন তো, লোকটা আমাকে বলে যে আমি নাকি ওর 1 নম্বর পাঠক, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি ওর সমস্ত পোস্টে লাইক দিই। আসল কেসটা আমি আপনাকে বলছি দাদা, কেসটা কি হয়েছে, লোকটা সবসময় আগে না আমাকে মেসেজ পাঠাতো, এই আমার কবিতায় লাইক করো, আমার কবিতায় কমেন্ট করো। আমি না প্রত্যেক দিন এড়িয়ে যেতাম, ঠিক আছে? প্রত্যেকটা দিন এড়িয়ে যেতাম। তারপর কি হলো, একদিন আমি রেগে মেগে ব্লক করে দিলাম। ব্লক করার পর দেখি সেমাল একটা কি করেছে, ফেক অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে? ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে বলছে যে লাইক করো কমেন্ট করো, লাইক করো কমেন্ট করো। দিয়ে দাদা আমি এত বিরক্ত হয়ে গেছি, আমি এখন কি করি, সবসময় ওর কবিতা দিলে না পড়ে টড়ে দাদা লাইক করে দিই। আর ও ভাবে যে আমি ওকে ভীষণ ভালোবাসি। এইটাই সত্যি দাদা, আমি আপনাকে সত্যি কথা বলছি। ওকে যদি কিছু একটা করতে পারেন করুন, নইলে আমি দাদা বেশি দিন বাঁচবো না। এভাবেই প্রতিদিন কবিতার সাথে ঘরকন্যা করেন অসংলগ্ন বাণীব্রত। চাঁদের গায়ে ভয়ের দাগ, তোমার দাগ আদরে, তোমার ওই এলো চুল উকুন বাছে বাঁদরে। অসাধারণ। বাংলা সাহিত্যের জন্য কিন্তু আমি এভাবেই আমার সমস্ত কিছু উজাড় করে সারা জীবন কবিতা লিখে যাব। আপনারা কি আমার কবিতা শুনেছেন? তাহলে একটা শোনাচ্ছি, শুনুন। দাদা বলছি যে ভিডিও কিন্তু শেষ। একটাই কবিতা, প্লিজ 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 ভাই, প্লিজ ভাই, একটা কবিতা আমার কাছে রেডি আছে, প্লিজ একটা প্লিজ শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু, আপনার রিভিউ চাই। প্রথম এটা বছর 2 আগে বোধহয় একটা লেখা, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ। তুমি আমার বাড়ি, তুমি আমার রাস্তা, তুমি রোড সাইডের চা, রেস্তোরাঁর পাস্তা, তুমি সাপ আমি দাঁতের গরল, তুমি ব্লাড প্রেশার আর আমি কোলেস্টেরল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দাদা কিন্তু ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, কাট। ফেসবুক কবিতা নিয়ে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, তার সাথে সাথে আমাদের ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, তাহলে আমাদের পরের ভিডিওগুলো দেখতে পাবেন এরকম মজার মজার। এবং বং ডায়েরির সঙ্গে থাকুন, থেমে নয় প্রেমে থাকুন। থ্যাংক ইউ, টাটা।